প্রিয় শিক্ষার্থীরা, GF স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে আমন্ত্রিত। আমি জ্যোৎস্না বেগম, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা বিভাগ। আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে অধ্যায় 5 মূলধনী আয় ব্যয় প্রাক্কলনের পেব্যাক সময় পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাফল্যের চাবিকাঠি হচ্ছে মূলধন বাজেটিং। আর মূলধন বাজেটিং এর প্রত্যেকটা মেথড, প্রত্যেকটা পদ্ধতি, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, গড় মুনাফার হার পদ্ধতি, পেব্যাক সময় পদ্ধতি, নিট বর্তমান মূল্য পদ্ধতি, অভ্যন্তরীণ আয় পদ্ধতি, প্রতিটা মেথডের মাধ্যমেই কিন্তু মূলধন বাজেটিংয়ে একজন অর্থায়নকারী কোথায় বিনিয়োগ করতে পারে সেই সিদ্ধান্তটি নিয়ে থাকে। তাহলে আজকে আমরা ক্লাসের দ্বিতীয় মেথড পেব্যাক সময় পদ্ধতি, যেটা অত্যন্ত সহজের গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটা পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা করব। পেব্যাক সময় পদ্ধতি। পেব্যাক সময় পদ্ধতির আমার বাংলা অর্থ হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। বিনিয়োগ পরিশোধকাল বলতে আমরা কি বুঝবো? আমরা যত টাকা আসলে বিনিয়োগ করছি, সেই বিনিয়োগ টাকাটা পরিশোধকাল কত সময়ের মধ্যে আসলে আমার কাছে ফেরত আসছে, সেই মেয়াদ বা সময়টাকে বুঝবো। সবাই বোর্ডে লক্ষ্য করো, পেব্যাক সময় পদ্ধতি হচ্ছে ব্যবসা বা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে। মনে করো আমরা দর্জির দোকানে 15,000 টাকা বিনিয়োগ করছি। সেই 15,000 টাকা হচ্ছে আমার বিনিয়োগের পরিমাণ। সেই 15,000 টাকাটা আমরা আগামী 4 বছরে প্রতি বছরে 5,000 টাকা করে আমরা ফেরত পাবো। তাহলে আসলে কত সময়ের মধ্যে আমরা বিনিয়োগের টাকাটা ফেরত পাবো সেটা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আমরা অবশ্যই কি করব, বিনিয়োগের যেই 15,000 টাকা ছিল সেটাকে আমরা যদি আগামী 4 বছর 5,000 টাকা করে যে ফেরত পাবো, সেটাকে দিয়ে যদি আমরা ভাগ করে থাকি, তাহলে পাবো আমরা 3 বছর। তাহলে এটা থেকে আমরা বলতে পারছি 3 বছরে আমরা যদি দর্জির দোকানে 15,000 টাকা বিনিয়োগ করে থাকি, 3 বছরে আমরা সেই টাকাটা 15,000 টাকাটা ফেরত পাবো। তাই এখানে সংজ্ঞায় বলছে ব্যবসা বা প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কত দিনে ফেরত আসবে, সেটাই মূলত হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি বা বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। তাহলে ধরো একজন ব্যবসায়ীর হাতে 2-3টা প্রকল্প থাকতে পারে, সে তার টাকাটাকে কোনটাতে বিনিয়োগ করবে সেটা সিদ্ধান্ত সে কিভাবে নিতে পারে? সে সবগুলো প্রকল্পের পেব্যাক সময়টা নির্ণয় করে দেখবে কোন বিনিয়োগের মাধ্যমে সে কম সময় টাকা ফেরত পাচ্ছে। তাহলে অবশ্যই তার জন্য সেটা কি হবে? লাভজনক এবং গ্রহণযোগ্য হবে। সেজন্য পেব্যাক পদ্ধতির 2টো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নীতি আছে, বোর্ডে লক্ষ্য করো। 1 নম্বর হচ্ছে এই পদ্ধতিতে যে প্রকল্পের পেব্যাক সময় যত কম হয় সে প্রকল্পটি তত গ্রহণযোগ্য। কেননা কম সময় যদি আমরা টাকাটা ফেরত পেয়ে যাই বিনিয়োগে, সেটা আমরা অন্য জায়গায় আবার বিনিয়োগ করে আমরা আরো মুনাফা লাভের সম্ভাবনা অর্জন করতে পারবো। 2 নম্বর হচ্ছে যে প্রকল্পের পেব্যাক সময় যত বেশি সে প্রকল্পটি তত বেশি অগ্রহণযোগ্য। কেন অগ্রহণযোগ্য বলছে? কেননা আমরা একই টাকা যদি অনেকগুলো প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে যেটা থেকে সবচেয়ে বেশি সময় টাকা ফেরত পাই, সেটা আমার জন্য ব্যবসায়ের মুনাফার পরিমাণকে কমিয়ে দিবে। তার কারণ হচ্ছে আমরা কম সময় টাকা পেলে সেটা আরেক জায়গায় বিনিয়োগ করলে আরো কিছু নির্দিষ্ট সময় পর সেখান থেকে দ্রুত আমরা মুনাফা লাভ করতে পারি। কিন্তু বেশি সংখ্যক সময় যদি সেই বিনিয়োগের মধ্যে একটা টাকা পড়ে থাকে, তাহলে কিন্তু বিনিয়োগের টাকাটা সেখানে আমার কি হচ্ছে, থেকে যাচ্ছে, যার জন্য আমার আরেক ক্ষেত্রে বিনিয়োগের সময়সীমাটা আমরা কি করতে পারছি না, সেটাকে খাটাতে ব্যবসায় কাজে লাগাতে পারছি না। তাহলে আজকে আসো পেব্যাক সময় পদ্ধতির উপর আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব।
ফাবিহা অ্যান্ড কোম্পানি 40 লক্ষ টাকা দিয়ে জাপান থেকে পণ্য উৎপাদনের জন্য কয়েকটি মেশিন আমদানি করেন। মেশিনগুলো 5 বছর মেয়াদী। এবং এদের বাৎসরিক অপচয় 8 লক্ষ টাকা। আগামী 5 বছর মেশিনগুলো থেকে প্রাপ্য নিট মুনাফা নিম্নরূপ। বছর নিট মুনাফা 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা। এই প্রকল্পটির পেব্যাক সময় নির্ণয় করব। তাহলে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম পেব্যাক সময় আমরা যত টাকা বিনিয়োগ করছি প্রতি বছর যদি আমরা সমান সমান পরিমাণ টাকা পেয়ে থাকি সেটাকে দ্বারা কিন্তু সহজে আমরা ভাগ করলেই বছরটা জানতে পারছি যে কত বছরে আসলে আমরা টাকাটা কত সময়ের মধ্যে ফেরত পাচ্ছি। কিন্তু এখন উদ্দীপকটা খেয়াল করো যে ফাবিহা অ্যান্ড কোম্পানি 40 লাখ টাকা দিয়ে জাপান থেকে পণ্য উৎপাদনের জন্য কয়েকটি মেশিন আমদানি করে। মেশিনগুলো 5 বছর মেয়াদী এবং এদের বাৎসরিক অপচয় 8 লক্ষ টাকা। আগামী 5 বছর মেশিনগুলো থেকে প্রাপ্য নিট মুনাফা নিম্নরূপ। তাহলে দেখা যাচ্ছে প্রথম বছর 4 লাখ, দ্বিতীয় বছর 5 লাখ, তৃতীয় বছর 6 লাখ, চতুর্থ বছর 7 লাখ, পঞ্চম বছর পাচ্ছে 8 লাখ টাকা। তাহলে যখন প্রতি বছর থেকে আমার বিনিয়োগের টাকার পরিমাণটা ফেরত পাবো অসমান আকারে তখন আমাকে পেব্যাক সময়টা বের করার পদ্ধতিটা একটু ভিন্ন। সবাই তাহলে বোর্ডে লক্ষ্য করো কিভাবে আমরা এটা ক্যালকুলেশন করব। সমাধান ফাবিহা অ্যান্ড কোম্পানির প্রকল্পটির পেব্যাক সময় নির্ণয় করতে হলে প্রথমে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে।
কেননা প্রশ্নে আমাকে যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে নিট মুনাফা। তার অর্থ হচ্ছে আমার যে টাকাটা আমরা এক বছরে পাচ্ছি, নগদ অর্থ পাবো, সেখান থেকে সব ধরনের আমার আয় ব্যয় বাদ দেওয়ার পর যে অংশটা, যে টাকাটা থাকছে নিট মুনাফা, সেটা আমাকে প্রশ্নে দেয়া আছে। কিন্তু মাঝে মাঝে আমরা ব্যবসায়ের মুনাফা বের করার সময় এমন কোনো খরচ আমরা বিয়োগ করে থাকি যার ফলে আসলে আমার নগদ থেকে টাকা কমে যায় না। সেরকম একটা হিসাবের নাম হচ্ছে অবচয়। যখন আমাদের প্রশ্নে নিট মুনাফা দেওয়া থাকবে এবং অবচয়ের কথা বলা থাকবে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে অবচয়টাকে আমরা খরচ হিসাবে নিট মুনাফা থেকে নির্ণয়ের সময় বাদ দিয়েছিলাম, যার ফলে কিনা কোনো নগদ অর্থ আমার হাত থেকে চলে যায়নি। তাই আমরা এখন আগে প্রথমে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করব মুনাফার সাথে অবচয়ের টাকাটাকে যোগ করে। এরপর আমরা সেই নগদ আন্তঃপ্রবাহের উপর ভিত্তি করে পেব্যাক সময়টাকে নির্ণয় করব। তাহলে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের জন্য আমরা সব ক্যালকুলেশন করব। বিবরণ 5 বছরের জন্য 5টা, তাহলে উদ্দীপক থেকে দেখে প্রথমে আমরা কি করব, নিট মুনাফাটাকে লিখব। নিট মুনাফা এর সাথে যোগ হবে অবচয়। অবচয় খেয়াল করো, উদ্দীপকে বলা আছে 8 লক্ষ টাকা। প্রতি বছরে অবচয়ের পরিমাণ হচ্ছে 8 লাখ। তাহলে আমরা প্রতি বছরের টাকার সাথে 8 লাখ টাকাকে যোগ করে দিব। তাহলে অবচয় যোগ করলে আমরা পাচ্ছি নগদ আন্তঃপ্রবাহ 8/4 লক্ষ, 13 লক্ষ, 14 লক্ষ, 15 লক্ষ আর 16 লক্ষ। তাহলে আমরা পেব্যাক সময় প্রথমে কি কাজ করলাম, নগদ আন্তঃপ্রবাহটা বের করলাম। কেননা অবচয়ের ফলে যেহেতু নগদ অর্থ যায় না, নিট মুনাফার সাথে অবচয়ের টাকাটাকে যোগ করে প্রথমে আমাদের আন্তঃপ্রবাহ ক্যালকুলেশন করতে হবে। এখন এই আন্তঃপ্রবাহের উপর ভিত্তি করে আমরা কি করব, পেব্যাক সময় নির্ণয়ের জন্য ছক করতে পারবো। এরপর পেব্যাক সময় নির্ণয়ের জন্য নগদ আন্তঃপ্রবাহের ভিত্তিতে ক্রমযোজিত
নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হবে। প্রথমে বছরের জন্য কলাম হবে নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। বছর যদি 5টা থাকে আমরা অবশ্যই এখানে 6টা কলাম করব। নগদ আন্তঃপ্রবাহের ভিত্তিতে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ যেহেতু নির্ণয় করব, বছরের জন্য একটা কলাম, নগদ আন্তঃপ্রবাহ একটা, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের জন্য একটা। এরপর বছরে আমরা 0 থেকে 5 বছর পর্যন্ত এখানে সময় লিখব। 0 কালটা হচ্ছে আমার বিনিয়োগ কাল। যখন আমরা বছরের শুরুতে এই মুহূর্তে বর্তমানে যে টাকাটা বিনিয়োগ করছি সেটাকে আমরা 0 বছর ফিন্যান্সের ক্ষেত্রে বিবেচনা করা হবে। নগদ আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ 0 বছরে কোনো কিছু বসবে না, যেহেতু এখানে আমরা 0 বছর কি করেছি, বিনিয়োগ করেছিলাম। কত টাকা বিনিয়োগ করেছি নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে আমরা? -40,000 টাকা, 40 লক্ষ টাকা। এটাতে আমরা মাইনাস চিহ্নটা ইউজ করতেছি, তার কারণ হচ্ছে এই টাকাটা আমার হাত থেকে চলে গিয়েছে। বিনিয়োগ মানে চলে যাওয়া, চলে গেলে যদি অ্যামাউন্ট কমে যাওয়া বোঝায়, তাই -40 লক্ষ টাকা আমরা প্রথমে 0 বছরে, এটা দ্বারা বিনিয়োগের পরিমাণকে বোঝাচ্ছে। এবার আমরা নগদ আন্তঃপ্রবাহ একটু আগে নির্ণয় করেছি, সেখান থেকে দেখে এখানে ছকের মধ্যে প্রত্যেকটা টাকা বসাবো। 12 লাখ, 13 লাখ, 14 লাখ, 15 লাখ, আর হচ্ছে 16 লক্ষ টাকা। ক্রমযোজিত, ক্রমযোজিত কথার অর্থটা কি? ক্রমভাবে যোজন করা, ক্রমভাবে যোজিত করা। যোজিত মানে হচ্ছে যোগ করা। আমরা সিরিয়াল ভাবে, ক্রমিক ভাবে কি করব, আন্তঃপ্রবাহের টাকাগুলোকে যোগ করে যাব। যদি কোনো অ্যামাউন্টের সামনে আমার মাইনাস থেকে সেটা বিয়োগ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, প্রথমে ছিল -40 লক্ষ টাকা, -40 লাখ থেকে যদি আমরা এখন ক্রমিক ভাবে সিরিয়ালে যাবে যোগ 12 লাখ টাকা করে থাকি, তাহলে পাবো -28 লক্ষ। এরপর -28 লক্ষের সাথে যদি আমার যোগ 13 লক্ষ হয়ে থাকে, তাহলে আমরা পাবো -15 লক্ষ। -15 লক্ষের সাথে যদি যোগ 14 লক্ষ হয়ে থাকে, তাহলে আমরা পাচ্ছি -1 লক্ষ। -1 লক্ষের সাথে যোগ 15 লক্ষ হয়ে থাকলে পাওয়া যাবে 14 লক্ষ। 14 লক্ষের সাথে যদি যোগ আমার 16 লক্ষ হয়ে থাকে, তাহলে পাচ্ছি 30 লক্ষ। তাহলে আমরা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহটা কিভাবে ক্যালকুলেশন করলাম? অবশ্যই 0 বছর মানে বিনিয়োগের বছর, যত টাকা আমার চলে যাচ্ছে সেটা আমার -40 লাখ দিয়ে বসবে। এখানে 0 বছর কখনো আন্তঃপ্রবাহের টাকা বসবে না। এরপর আমরা যে 1 থেকে 5 বছরের নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করলাম, সেটাকে আমরা সিরিয়াল ভাবে বসিয়ে যাব। এবার ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের ক্ষেত্রে আমরা প্রথম টাকার সাথে ক্রমিক ভাবে যাব, দ্বিতীয় টাকাটাকে যাব। দ্বিতীয় বছরে দেখব যে টাকাটার মধ্যে আমার কি আছে, পজিটিভ ব্যালেন্স যোগ করলে হচ্ছে -28 লাখ। এভাবে সিরিয়াল ভাবে আমরা নির্ণয় করব। তাহলে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ক্যালকুলেশন হয়ে গেলে এখন আমরা পেব্যাক সময় বের করব। কিভাবে?
সুতরাং পেব্যাক সময় ইকুয়াল বিনিয়োগের টাকা আমার কত ছিল খেয়াল করো 40 লক্ষ টাকা, ঠিক না? তাহলে এই 40 লক্ষ টাকা বিনিয়োগের মাইনাস যাচ্ছে কত বছর পর্যন্ত? ঠিক এই শুরু থেকে বিনিয়োগের টাকাটা আমার মাইনাস ছিল 3 বছর পর্যন্ত। তাহলে পেব্যাক সময় প্রথমে আমরা 3 বছরকে সময়টাকে ক্যালকুলেশনে লিখে ফেলবো। এবার হচ্ছে যোগ। সবাই শেষ বছরে খেয়াল করো, শেষ বছরটায় আমার এখানে ক্রমজয়িত নগদ আন্তঃপ্রবাহে মাইনাস 1 লক্ষ ছিল। এই মাইনাস 1 লক্ষ টাকাটা যেটা আমার ছিল সেটা চতুর্থ বছরে আমরা নগদ টাকা পাচ্ছি 15 লক্ষ টাকা। তাহলে চতুর্থ বছরের পুরো টাকাটাই কিন্তু আমার তৃতীয় বছরে এই মাইনাস 1 লাখ টাকা বিনিয়োগে উঠে আসার জন্য পুরো সময় বা পুরো বছরের টাকাটা ব্যবহার করা হয়নি। তাই যোগ দিয়ে আমরা এই মাইনাস 1 লক্ষ টাকা যেটা আমার এখনো বিনিয়োগের বাকি ছিল সেটা চতুর্থ বছরে কত অংশ বা কত সময় সেটা বোঝার জন্য 1 লাখ টাকাকে 15 লক্ষ টাকা দ্বারা কি করব? ভাগ দেব। তাহলে ভাগ দিয়ে আমরা সময় পাচ্ছি 3 বছর যোগ 1 লাখে 15 লাখ দিয়ে যদি ভাগ করা হয় সময় আসবে 0.067 বছর, যোগ করলে 3.067 বছর। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমার যে 40 লাখ টাকা আমরা বিনিয়োগ করছি প্রকল্পে, সেই প্রকল্পের টাকাটা পেতে সময় লাগবে আমার 3.067 বছর। যখন নগদ প্রবাহের টাকা অবশ্যই অসমান হবে, সমান হবে না, আমার সময়টা অবশ্যই ভগ্নাংশে আসবে, দশমিকে আসবে। তাই 3.067 বছর। আর 3.067 বছরে 40 লক্ষ টাকা ব্যবসা বা কোম্পানির এই সময়ের মধ্যে বিনিয়োগের টাকাটা ফেরত চলে আসবে। এরপর থেকে সে যে টাকাগুলো পেতে থাকবে সেগুলো হচ্ছে তার ব্যবসায়ের জন্য অতিরিক্ত মুনাফা বা নেট মুনাফা হিসেবে সেগুলো গণ্য করা হবে। তাহলে সাপোজ ধরো তোমাদেরকে প্রশ্নে দুটো প্রকল্প বলা আছে, পেব্যাক সময়ের মাধ্যমে তোমাদেরকে বলছে কোন প্রকল্পটা আমার নির্ধারণটা গ্রহণযোগ্য হবে। অবশ্যই দুটো প্রকল্পে তখন পেব্যাক সময় নির্ণয় করে ফেলতে হবে। তারপর আমরা দেখব ধরো এটাতে আসছে 3.067 বছর। ধরো যদি দুটো প্রকল্প থাকতো আর একটা প্রকল্পে ধরো সময় লেগেছে 4.50 বছর, তাহলে দুইটা সময়ের মধ্যে আমরা কম্পেয়ার করে যেটাতে কম সেটাকে গ্রহণ করব। কেননা পেব্যাক সময় পদ্ধতির সিদ্ধান্ত নীতি অনুযায়ী আমরা জেনে এসেছি যেটা কম সময় সেটি গ্রহণযোগ্য। আর পেব্যাক সময় পদ্ধতি তোমাদের বোর্ড বইয়ের মধ্যে যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা সেগুলো বাসায় ভালো মতো চর্চা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।